নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমি এখানে আলোচনা করছি গেট 2024 যে এক্সামটা 4th অফ ফেব্রুয়ারি হয়েছিল। সকাল 9:30 থেকে 12:30 ছিল ফার্স্ট শিফট। হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ইংলিশ লিটারেচারের এক্সাম হয়েছিল 4th অফ ফেব্রুয়ারি। তো সেই এক্সামে কোয়েশ্চেন কীরকম এসেছিল, কারণ আমি নিজে সেই এক্সামটা দিয়ে এসেছি, সেই বিষয়টা নিয়ে আমি এখানে আলোচনা করছি। আর আমি 4th অফ ফেব্রুয়ারি আলোচনা করতে পারতাম, পরীক্ষাটা দিয়ে ফিরে আস্তে আস্তে অনেকটাই দূরে সেন্টার ছিল, আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গিয়েছিল এবং তারপর ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেজন্য আমি আর ভিডিও বানাতে পারিনি। তারপর আমি বিশেষ প্রয়োজনে গতকালও এক জায়গায় গিয়েছিলাম, তার জন্য 2 দিন ডিলে হয়ে গেল। কিন্তু তারপর আমার মনে হলো যে না, আমি আলোচনা করি, এর থেকে কারুর না কারুর তো হেল্প হবে এই বিষয়টা সম্পর্কে জানলে। তো শুরু করা যাক। আমাদের যে কোয়েশ্চেন এসেছিল 3টে পার্টে, জেনারেল অ্যাপটিটিউড B1 পার্ট 2 সেকশনটা এবং ইংলিশের যে C2 কোড। তো নিজেদের পেপারে 3টে ভাগে প্রশ্ন আসে, সেটা আমি আমার এর আগের ভিডিওতেও বলেছি যে গেট এক্সামের ডিটেল কি, কবে কি হয় না হয়, ফর্ম ফিল আপ করতে হবে কি করতে না হবে, সবটাও আগের আমার ভিডিওতে দেওয়া আছে। হোয়াট ইজ গেট বা গেট পরীক্ষা কি, সেখান থেকে আপনারা ডিটেল জানতে পারবেন। আজকে আমি মেইনলি 4th অফ ফেব্রুয়ারি 2024 যে এক্সামটা হলো সেটার কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম ছিল সেটা নিয়ে আলোচনা করতে এখানে এসেছি। তো প্রথমে হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড যে পার্টটা ছিল। আমি গত যে পরীক্ষাটা দিয়েছিলাম সেই তুলনায় একটু ডিফিকাল্ট আমার লেগেছে, আর ম্যাথসগুলো একটু ডিফিকাল্ট লেগেছিল, কারণ আমরা সাধারণত নেটের থেকে তো একটু আলাদাই হয় আমি বলেছিলাম। তো এই ম্যাথগুলো একটু ডিফিকাল্ট লেগেছিলো, আর যেহেতু 1 মার্কস এবং 2 মার্কসের নেগেটিভ মার্কিং ছিল, তাই সেক্ষেত্রে আমি অ্যাভয়েডই করেছি, যেটা আমি একদমই জানি না। পেপার 1-এর ক্ষেত্রে, এটা জেনারেল অ্যাপটিটিউডের ক্ষেত্রে আমি দেখেছি ম্যাথ ছিল বেশিরভাগটা, কিন্তু একটু কঠিন ট্রিকি ছিল। অনেকের কাছে এটা ইজি লাগতে পারে যারা ম্যাথে স্ট্রং, ছোটোবেলা থেকে ম্যাথটা ভালো পারে বা বোঝে। আর সেকেন্ড যে পার্টটা ছিল সেটা রিডিং কম্প্রিহেনশন। বলেছিলাম যে রিডিং কম্প্রিহেনশন MSQ, মাল্টিপল সিলেক্টেড কোয়েশ্চেন এবং MCQ দুটো মিলেই থাকে। সেক্ষেত্রেও বিভিন্ন প্যাসেজ, পোয়েট্রি প্যাসেজ এভাবে ছিল। তো সেটা কোনোটা প্যাসেজ আমার পড়ে ইন্টারপ্রেট করতে ঠিকঠাক লেগেছিল, যে না হয়তো আমি ঠিক মতো পারছি বা উত্তর হয়তো ঠিক হবে। তো যতক্ষণ না উত্তরপত্র আসছে ততক্ষণ তো আমরা কনফার্ম হতে পারছি না। কিন্তু কিছু ছিল যেটাতে কনফিউজিং অবশ্যই ছিল। তো আমার কাছে তো জেনারেল পেপারে পার্ট 1 মানে পেপার 1 সেটা একটু ডিফিকাল্ট এবার বেশি লেগেছে। আর হচ্ছে যেটা আমাদের সাবজেক্ট ইংলিশ লিটারেচার, সেখানে আমি কিছু প্রশ্ন একদম ইজি দেখতে পেয়েছি, আর যেটা আমরা জানি না সেটাই আমাদের কাছে টাফ বা হার্ড মনে হয়। তো সেক্ষেত্রে বলতে পারি যে ওপেনিং লাইন বা এন্ডিং লাইন, যেগুলো আমরা ইম্পর্টেন্ট নভেলের, সবসময় এটা নেটের পয়েন্ট অফ ভিউ থেকে বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম ইংলিশ লিটারেচারের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। যে কোনো ইম্পর্টেন্ট নভেলের ওপেনিং লাইন, শুরুর লাইন, এন্ডিং লাইন, শেষের লাইন খুব ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে এসেছিল হার্ট অফ ডার্কনেস থেকে, জোসেফ কনরাডের লেখা হার্ট অফ ডার্কনেস। সেখান থেকে এসেছিল দ্য হরর। প্রথম প্রশ্নটাই এটা দিয়ে শুরু হচ্ছে ইংরেজি। আর তারপর ম্যাড ওম্যান ইন দি অ্যাটিক, জেন আয়ার, মানে কোন লেখাটা থেকে নেওয়া হয়েছে। আর আমি অপশনে প্রচুর দেখেছিলাম জর্জ ইলিয়ট, শার্লট ব্রন্তে। তো এই যে ব্রন্টে সিস্টার্স, এনাদের অপশন হিসেবে এসেছিল কোয়েশ্চেন। তারপর হচ্ছে আমি দেখতে পেয়েছি হেকুবা। তো এটা আমি কনফার্ম ছিলাম না, এটা একটা হিস্টোরিক্যাল মিথিক্যাল যে ক্যারেক্টার বেসড বা এই বিষয়টা আমার এখন আমি ঠিক মতো ওটা পড়ে মানে জানতে পারিনি, কিন্তু ডিটেইল পড়বো। তো হেকিউবা এটা কোন নিশেতে, কোন অ্যানশিয়েন্ট বা কোন প্রাচীন মিথোলজির সাথে যুক্ত আছে বা কোন লেখাটার মধ্যে বেসড করে লেখা হয়েছে, সেরকম যেমন হচ্ছে অনেকগুলোই লেখা আছে যেগুলো শেক্সপিয়ারের, অনেকগুলো ড্রামা আছে, প্লে আছে, যেগুলো কি হচ্ছে যে ওগুলোকে আবার ব্যবহার করে অন্য কোনো লেখা হয়েছে, অন্যান্য কোনো অথর বা কোনো রাইটার লিখেছেন। তো এই যে ট্রান্সলেশন, মানে কে কোনটা ট্রান্সলেট করেছেন বা কার লেখা থেকে কোনটা অ্যাডাপ্ট করা হয়েছে বা কার থেকে কোনটা মিথিক্যাল গল্প নেওয়া হয়েছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। তো এই ধরনের প্রশ্ন এসে থাকে। তাছাড়া আমি পেপার 1-এ যেটা দেখলাম, যে যখন পরীক্ষা আমি গতবার দিয়েছি তখন দেখেছিলাম যে লেটেস্ট সিরিজের দেখতে পাইনি, কিন্তু নেটের মতো
তিনটে কোয়েশ্চেন আমার একদম সেম টু সেম লেগেছে। সেটা হলো যে আমাদের যে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার আছে, মানে লেটার সিরিজের যে ম্যাথমেটিক্যাল রিজনিংগুলো থাকে, এরকম দুটো এসেছে, একটা 2 মার্কসের আর একটা 1 মার্কসের। তো এটা নাম্বার অনুযায়ী মানে এ থেকে জেড পর্যন্ত একে 1 হিসেবে ধরছি নাকি 2 হিসেবে, মানে এইভাবে একটা অ্যাকাউন্টিং হিসেবে একটা সিরিজ এসেছিল, দুটো এসেছিল প্রশ্ন লেটার সিরিজের রিজনিং। আর হচ্ছে একটা প্রশ্ন এসেছিল রিলেশনশিপ থেকে, এ বি এর কি হবে, এরকম একটা এসেছিল পেপার 1-এর ক্ষেত্রে। যে দুটো আমার যে তিনটে প্রশ্ন আমার কাছে একদম নেট এক্সামের মতোই লেগেছে, সেম টু সেম। আর হচ্ছে বাকি যে প্রশ্নগুলো ছিল ম্যাথমেটিক্যাল, সেগুলো কিন্তু একটু ডিফিকাল্ট ছিল, না জানা থাকলে চট করে মানে নেগেটিভ মার্কিংও দেওয়া ছিল, চট করে সেগুলোর উত্তর করাটা ঠিক হবে না। আর হচ্ছে যে প্রশ্ন থাকে টোটাল 65, যেটা আমি দেখতে পেরেছি পেপার 1-এ আমরা পেয়েছি টোটাল 10টা প্রশ্ন, 5টা 1 নম্বরের, 5টা 2 নম্বরের। আর সেকশন 2-তে আমরা পেয়েছি হচ্ছে 14 কি 15 কি 16টা এরকম। আর পেপার যেটা নিজেদের পেপার সেটাতে 39, মানে 39টা প্রশ্ন আমরা টোটাল পেয়েছি। 39টা প্রশ্নের মধ্যে ছিল 1 মার্কস অ্যান্ড 2 মার্কস এবং নেগেটিভ মার্কিং তার সঙ্গে কোনোটা ছিল, কোনোটা ছিল না। এমএসকিউ টাইপের কোয়েশ্চেন আমরা দেখতে পেয়েছি এমএসকিউ কোয়েশ্চেন আমরা দেখতে পেয়েছি পার্ট 2-তে, পার্ট 3-তে, তিনটে পার্টের মধ্যে, সেখানে যেগুলো মাল্টিপল সিলেক্টেড কোয়েশ্চেন, যেখানে নেগেটিভ মার্কিং ছিল না। তো আমার মনে হয় যে 865 কোয়েশ্চেনের মধ্যে, আমি তো কনফার্ম বলতে পারছি না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কারোর কাছে পেপার 1 ইজি লেগেছে, কারোর কাছে পার্ট 2 সেকশনটা ইজি লাগতে পারে, কারোর কাছে নিজের পেপারটা ইজি লাগতে পারে। তো এইভাবে ডিপেন্ড করছে। আর এটা একটা মিনিমাম আমার আইডিয়া যে যদি 65 কোয়েশ্চেনের মধ্যে জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকে, তারা যদি 54-5 কোয়েশ্চেন্স আনসার করে আসেন এবং দু একটা নেগেটিভ মার্কিং চলে গেলেও হয়তো কাট অফে টিকে যাবেন। আর যেটা এসসি এসটি পিডব্লিউডি অ্যান্ড ওবিসি ক্যাটাগরি আছে, সেক্ষেত্রে একটু করে লেস হচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে 48 থেকে 50 বা 46 থেকে 52 কোয়েশ্চেন যদি এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটরা ঠিক করেন, তার মধ্যে কিছু যদি নেগেটিভ চলেও যায়, তারপরে মনে হয় কাট অফে টিকে যাবে। তো সেরকম হচ্ছে তোমার ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রেও যদি 50 to 54 কোয়েশ্চেনের আনসার করে আসেন, আর নেগেটিভ মার্কিংয়ে কিছু দু একটা নাম্বার কাটা যাবে না, এটা তো হতেই পারে না। যদি এরকম হয় যে একদমই, আর সেটা খুব তার প্রিপারেশন একদম এক্সেলেন্ট ছিল, সে পেতেই পারে। কিন্তু এরকম আমার একটা নিজের আন্দাজ যে 65টা কোয়েশ্চেনের মধ্যে আমরা 65টা প্রশ্নের উত্তর কোনোদিনও দিয়ে আসবো না, কারণ যদি আমরা 65টা কোয়েশ্চেনের উত্তর দিয়ে আসি, তাহলে নির্ধারিত যে প্রাপ্ত নাম্বার থেকে কিছু না কিছু তো নেগেটিভ কাটা তো যাবেই। তো সেক্ষেত্রে মনে হয় যে সব কোয়েশ্চেন আনসার না করে, যার যেটা ক্যাটাগরি সেটা একটা টার্গেট নিয়ে যে কাট অফের মধ্যে আমাকে টিকতে হবে। আর সবসময় তো বেশি নাম্বার পেলে খুবই ভালো, এটা সবাই চায় আমরা যেন সবসময় ভালো এবং বেশি স্কোর করতে পারি। কিন্তু ভালো বেশি চক্করে গিয়ে আমরা যেন নেগেটিভ মার্কিংয়ের যে লিমিটেশন, সেখানে যেন গিয়ে পড়ে না যায়, যাতে করে নাম্বারটা আরও কমে গেল, সেক্ষেত্রে কাট অফের হয়তো নিচে চলে গেলাম। তো এটাই আমার মনে হয়েছে যে জেনারেল ক্যান্ডিডেট 54-55 কোয়েশ্চেন আনসার করে এলে, এবং তার মধ্যে যদি 50 কোয়েশ্চেনের আনসারও কারেক্ট হয়ে যায়, বা 1 নম্বর 2 নম্বরের প্রশ্নের উত্তর আছে, সেভাবে হয়তো কাট অফে টিকে যাবেন। আর এসসি এসটির ক্ষেত্রে সেরকম 46 থেকে 48 থেকে 52 কোয়েশ্চেন আনসার করলে হতে পারে। আর ওবিসির ক্ষেত্রেও 50 to 55 এর মধ্যে। তো এটা কিন্তু টোটালি আমার নিজের একটা অ্যাজাম্পশন বা একটা অনুমান বা আইডিয়া, এটা কিন্তু কখনোই 100% কারেক্ট আমি কিন্তু দাবি করছি না। আর আমি কিন্তু কোনো প্রেডিকশন, কোনো অ্যাস্ট্রোলজারও নয় যে প্রেডিক্ট করতে পারবো কোনো কিছু টু দ্য পয়েন্ট, কিন্তু আমার মনে হয়েছে তাই। আমি এবার 65টা কোয়েশ্চেনের মধ্যে 50 কোয়েশ্চেনের আনসার করে এসেছি। এবার দেখা যাক যে কি হয়, অবশ্যই আমি জানাবো যখন আনসার কি পাবো, এবং তারপর যখন রেজাল্ট হবে সেটা বিষয় নিয়েও আমরা আলোচনা করব। তো আমার মনে হলো যে এই টপিকটাকে আমার এড়িয়ে যাওয়া উচিত নয়। নিজে পরীক্ষা দিয়ে এসেছি, এর আগেও একবার দিয়েছি, যেটাতে আমি উত্তীর্ণ হতে পারিনি, কারণ আমি নেগেটিভ, তখন আমি জানতামই না যে এমএসকিউ টাইপের কোয়েশ্চেন কাকে বলে। ওটাকে এমসিকিউ ভেবে একটা অপশনে ক্লিক করে এসেছিলাম, যার জন্যে আমার হয়নি, এবং আমি নেগেটিভ মার্কিংয়ের কোয়েশ্চেন বেশি রিস্ক নিয়েছিলাম, কাট অফ থেকেও নেমে গিয়েছিলাম। এই দুটো কারণ। আর প্রথমবার অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমি এক্সাম দিতে যাইনি। তো এবার এক্সাম দিতে গিয়েছি, তো এবার চেষ্টা করেছি এমএসকিউ টাইপের কোয়েশ্চেনকে বুঝে এমএসকিউ টাইপের কোয়েশ্চেন আনসারের মতো করেই করার, এবং নেগেটিভ মার্কিংকে সেইভাবেই হ্যান্ডেল করার, যাতে করে বেশি নেগেটিভ মার্কিং অ্যাটেম্প্ট করে না ফেলি, যে প্রাপ্ত নম্বর থেকে কমে যায়। তো এদিকেও একটা বিশেষ সতর্কতা কিন্তু আমাদের রাখতে হবে।
তো এটা ছিল আমার আজ এটা অ্যানালিসিস, এবং আরও কী কী প্রশ্ন ছিল সেটা আনসার কি দেওয়ার পর এবং পরবর্তীতে যখন আমরা প্রশ্নপত্রটা পাবো সেটা নিয়েও আমি ডিটেলস আলোচনা করব। হ্যাঁ, আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি নিজেকে নিজে হয়তো সাবাসী দেওয়া আমার উচিতও, আবার হয়তো ঠিক কিনা জানি না, কারণ হচ্ছে যে আমি বলেছিলাম যে আমি 6 ফেব্রুয়ারি থেকে আমার যে ইউটিউবের সিরিজ আমি স্টার্ট করেছি সেখানে আমি ফিগার অফ স্পিচের যে বাকিগুলো আছে সেগুলো কন্টিনিউ করবো, অবশ্যই কন্টিনিউ করব। তো কী হয়েছে যে আমি যে কয়েকদিন বললাম যে আমি চার্লস ডিকেন্স এবং জেন অস্টেনের যে নভেলের ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স আছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে শর্ট সিরিজ 1 মিনিটের ভিডিওর মধ্যে আমি কিন্তু বলবো। তো সেক্ষেত্রে কী হয়েছে, আমি ঠিক পরীক্ষার 4-5 দিন আগে যে কয়েকটা ভিডিও বানিয়েছি ক্যারেক্টারের, সেখান থেকে আমার কিন্তু খুব হেল্প হয়েছে। কারণ হচ্ছে যে আমি ইউরিয়া হিপ, মানে একটা আমার ভিডিওতে আছে, আপনারা দেখতে পারবেন, শর্ট ভিডিওতে সার্চ করে দেখবেন যে ওখানে আমি চার্লস ডিকেন্সের ক্যারেক্টার তো অনেকগুলো নভেল, তো একটাতে 2টো করে একটাতে 3টে করে আলোচনা করেছি। তো ডেভিড কপারফিল্ডের যে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইউরিয়া হিপ, সেটা কিন্তু এসেছিল ম্যাচিংয়ে, এই গেট এক্সামে ম্যাচিংয়ে এসেছিল। তো আমার খুব হেল্প হয়েছিল যে ঠিক এক্সামের 2-4 দিন আগে নিজেই বানানো ভিডিও থেকে একটা কোয়েশ্চেন 2 নাম্বার হলেও আমার কনফার্ম আমি কারেক্ট করে আসতে পারলাম। এটা আর স্টিফেন ডেডালাস ছিলেন, ওটা জেমস জয়েসের লেখা ক্যারেক্টার। তো দেওয়া ছিল ক্যারেক্টার্স এবং রাইটার, কোন রাইটারের কোন ক্যারেক্টার, নভেলগুলোর বা প্লেগুলোর নাম কিন্তু দেওয়া ছিল না। তো সেক্ষেত্রে আমার কিন্তু খুব হেল্প হয়েছিল, এটা আমার আর কি নিজের তৈরি করা ভিডিও। এবং এটা আজকে আমি পড়েছি বলে এবং দীর্ঘদিন এই পরীক্ষা বা বিষয়বস্তুগুলো জেনেছি বলে হয়তো এটা গেস করতে পেরেছি যে এরকমভাবে তো আসছে, গেটের ক্ষেত্রেও আসতে পারে। আর গেট তো লাস্ট 3 বছর থেকে হচ্ছে নতুন একদমই আমাদের জন্য। তো সেই হচ্ছে বিষয়, সেই জন্য আমার ভালো লেগেছিলো। এবং আমি আরেকটা বিষয় করেছিলাম যে গেট এক্সামে গিয়ে দেখছি যখন আমি হলে ঢুকছি, সে আপনারা 1 ঘন্টা আগে হলে ঢুকুন, আর আধা ঘন্টা আগে ঢুকুন, 40 মিনিট আগে ঢুকুন, 10 মিনিট আগে ঢুকুন। গিয়ে আপনারা যখন আপনাদের যেটা ওখানে চেক করা হয়, আপনাদের আইডেন্টিটি প্রুফ চেক করার পর যখন আপনাকে হলে এন্টার করতে দিচ্ছে, দেওয়ার পর আপনারা যখন আপনাদের কম্পিউটার সিস্টেম নাম্বারে গিয়ে বসছেন, সেখানে দেখবেন একটা করে প্যাড, মানে হলো গিয়ে যে লেখা নোট প্যাড, মানে হচ্ছে যেখানে আমরা ম্যাথমেটিক্যাল বা কোয়েশ্চেন আনসার করার সময় কিছু টিপস ট্রিক্স ইউজ করব বা ওখানে লিখে রাখবো, হেল্প হবে সেটা আমাদের। তো সেটা কিন্তু আমরা ওখানে কিন্তু আগে থেকেই পেয়েছি, যেটা কিন্তু নেট এক্সামের ক্ষেত্রে জাস্ট 5 মিনিটস আগে বা 2-4 মিনিট আগেই আপনারা হাতে পেয়ে থাকেন। আর পেন তো নিজেকেই নিয়ে যেতে হয়। তো এইটাতে কী হয়েছে, আমি গিয়ে কী করেছি, A থেকে Z পর্যন্ত লিখেছিলাম। গতবার যখন আমি এক্সাম দিয়েছি তখন কিন্তু এই লেটার সিরিজ আমি দেখতে পাইনি, কিন্তু এবারও কেন জানি না মনে হলো যে প্যাডটা যখন এখানে নোট প্যাডটা যখন দেওয়াই আছে, তো বসে না থেকে আমি চট করে ওখানে A থেকে Z পর্যন্ত লিখে ফেলি। তো এটাই যে আমি লিখে রেখেছি 1 সেকেন্ড বা কয়েক সেকেন্ড আগে হলেও পরীক্ষা শুরু হওয়ার ক্ষেত্রে, পুরো শুরু হয়ে যখন আমি লেটেস্ট সিরিজ খুঁজে পেয়েছি 2টো প্রশ্ন, আমার কিন্তু ওখান থেকে সলভ করতে হেল্প হয়েছিল এবং একটু তাড়াতাড়ি সলভ করতে সুবিধা হয়েছিল। তো এটাও আমার একটা, আমি জানি না রেজাল্ট কী হবে, কিন্তু যখন নিজেরই বানানো ভিডিও থেকে এক প্রশ্ন হুবহু চলে আসে এবং গিয়ে A to Z পর্যন্ত লেখার পর না লেটার সিরিজ চলে আসে, এটা মনে হয় একটা পার্টি পাওনা। আমি নিজেকে খুব বাহবা বা খুব একটা আহামরি ক্রেডিট কিছু দিচ্ছি না, কিন্তু এই 2টো ঘটনা আমার সঙ্গে ঘটেছে। এবং আপনারা চেক করে দেখবেন যে আমি কবে চার্লস ডিকেন্সের ওই ক্যারেক্টারগুলো আপলোড করেছি এবং কবে এক্সামটা হয়েছে, তাহলেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন। এবং এক্সাম হলে গিয়ে কিন্তু এটা আমি ফেস করেছি। তো 2টো হোক, 3টে হোক, 4টে হোক প্রশ্ন কিন্তু সলভ করতে 1 নম্বরের হোক আর 2 নম্বরের হোক আমার খুব হেল্প হয়েছিল, যেটাতে আমি 100% কনফার্ম ছিলাম যে এটার উত্তর এটাই হবে। তো সবগুলো প্রশ্ন এভাবে কনফার্ম থাকলে তো অবশ্যই আমার কেন সবার ক্ষেত্রেই খুব ভালো, আমরা যে কোনো এক্সামই তাহলে খুব ইজিলি ক্র্যাক করতে পারবো। সেটার জন্য চাই অধ্যবসায় এবং পরিশ্রম, যেটা আমাদের করে যেতেই হবে, জীবনের পরীক্ষায় পাশ করা হোক আর অন্য কোনো স্টেজেই হোক না কেন। আর ঠিক আছে, এটাই ছিল আমার বলার। এবং এটা শুনে আমার মনে হয় যে যারা ছোটো ছোটো ভাই বোন বা যারা আমার সমবয়সী বা আমার থেকেও যারা বড় আছেন, আপনারা যদি যারা প্রথমবার দিচ্ছেন এই হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে, ইংলিশের তো হেল্প করবেই, তাছাড়া ওভারঅলও একটা আইডিয়া অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও এখান থেকে কিছু কিছু কথা এরকম থাকে কমন, যেগুলো আমাদের সব বিষয়ের ক্ষেত্রে কিছু কিছু তো থাকেই। যে এই মানে হচ্ছে সেই বিষয়বস্তুটার পড়াটা A to Z না থাকলেও যে এই যে নেগেটিভ মার্কিং আছে, কি কোয়েশ্চেন কি না আছে, কিছু তো বেসিক জিনিস সেমই থাকছে, তাই না? ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, অনেক কিছুই বললাম।
এবং খোলামেলাভাবেই বললাম। আর আমি মনে আমার যা যা এসেছে, যা যা মনে হয়েছে এখানে শেয়ার করা উচিত, আমি সবটাই বললাম। এখানে আমি নিজেকে ক্রেডিট দেওয়ার জন্য আসিনি, কিন্তু যা যা সত্যিকারের আমার সঙ্গে ঘটেছে এবং আমার সত্যিকারের নিজের ফিল হয়েছে সেটাই এখানে একদম ফ্রিলি শেয়ার করেছি। এতে আপনারা উপকৃত হলে আমারই এই ভিডিও বানানোটা সার্থক হবে। তো লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবার সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই ভালো মন্দ কমেন্ট আমাকে করবেন। আমি কিন্তু সেই কমেন্ট থেকে আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন নিয়ে আলোচনা করবো, আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা নিয়েও কিন্তু শেখার বা শোধরানোর চেষ্টা অবশ্যই করবো। এবং আপনাদের প্রশ্ন ভালো মন্দ সবটাই আমি সাদরে গ্রহণ করতে ইচ্ছুক। নমস্কার, ভালো থাকবেন।